মাধবকে তুই ভুলে যা ললিতা, এমন কথা বলিস না, তুই ভুলে যা। আমি তোমার একমাত্র সন্তান। শোনো বাবা, তুমি যদি আমার স্বামীকে আজ রাত্রিতে নীল মাধবকে দর্শন না করাও, আমি কিন্তু প্রাণ ত্যাগ করব। সন্তানের মোহে আকৃষ্ট হয়ে বিশ্বা বসু বলে উঠলেন, ঠিক আছে, আমি মাধবকে দর্শন করব। এমন সময় ললিতার পশ্চাতে বিদ্যাবতী দাঁড়িয়ে রয়েছে, বলছে, ব্রাহ্মণ, আমি তোমাকে চিনতে পারি, তবে শোনো, আমি তোমাকে নিয়ে যাব এটা ঠিকই, কিন্তু তোমার নয়ন আবৃত থাকবে। হ্যাঁ, আরেকটি কথা, আমার এই যে হস্ত কমণ্ডলখানা দেখছো, এই কমণ্ডল মধ্যে থেকে এক বিন্দু করে আমি বাড়ি ফেলতে ফেলতে যাব, আর সেই এক বিন্দু জলের শব্দ শ্রবণ করে তোমাকে আমার পশ্চাতে যেতে হবে গভীর অরণ্যের পথ ধরে। শোনো ব্রাহ্মণ, অরণ্যের মধ্যে বিপদ হতে পারে, তোমার প্রাণও যেতে পারে, এর জন্য কিন্তু আমি দোষ থাকতে পারি। বিদ্যাবতী এমন কথা শ্রবণ করে বদনখানা শুকিয়ে গেল। কেমন করে যাব? নয়নটা যদি বন্ধ থাকে আমি তো দেখতে পাবো না। কেমন করে আমি রাজা ইন্দ্রদমনের কাছে নিয়ে যাব নীল মাধবকে? মাধব, এত কষ্ট করেও আমি তোমার দেখা পাবো না মাধব। ঠিক এমন সময় ললিতা কিছু নিয়ে এসে স্বামীর কোটিতে এসে বন্ধন করে দিচ্ছে। কি ললিতা? জানো স্বামী, আমরা হলাম সবর জাত, আমাদের একটি নিয়ম আছে, স্বামী যদি কখনো কোনো দূর দেশে যাত্রা করে তার কোটি দেশে সরিষা বেঁধে দিতে হয়। কেন? তার কোনো বিপদ হবে। ঠিক হয়েছে মাধব, তুমি কৃপা করেছো। কি হলো ব্রাহ্মণ? এতক্ষণ তো বদনখানা শুকিয়ে গেছিল, আবার হাস্যবদন দেখছি, কি ব্যাপার? যাবে তো? নিশ্চয় যাবে। বেশ, তবে এক কাজ করে এসো, আমি তোমার নয়নটা বন্ধন করে দিই। বিশ্বা বসু কি করলেন না, পাটের বস্ত্রের এক খণ্ড নিয়ে বিদ্যাবতীর দুটো নয়ন বন্ধন করে দিচ্ছে। আর ললিতা বিদ্যাবতীকে বলছে, স্বামী, তুমি মাধবের সন্ধানে যাত্রা করবে, মাধবের নাম গুণকীর্তন করিতে করিতে যাত্রা করো, তোমার কোনো বিপদ হবে না। তাই যেইটা নয়নখানা বন্ধন করে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বিদ্যাবতী গাহিতে শুরু করলেন। আর বলছে, কি বলছে? জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। আর জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। আর জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব
বসু এমন সময় বলছে, বিদ্যাবতী আমরা চলে এসেছি, তবে এক কাজ করুন, আমার নয়নের বন্ধনটা খুলে দিন, কারণ আমি তো মাধবকে দর্শন করতে চাই। ধৈর্য ধরো। শোনো বিদ্যাবতী, তুমি তোমার নয়নের বন্ধনটা আমি খুলে দেবো, এটা ঠিক, তুমি এখানেই বসে থাকবে, কেমন? বেশ, আগে তো আমার নয়নের বন্ধনটা খুলে দিন, আমি মাধবকে দর্শন করি। বিদ্যাবতী গুনগুন করে গাইছে, আর বিশ্বা বসু নয়নের বন্ধনটা খুলে দিচ্ছে আর বলছে, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। মদন এমন সময় বিদ্যাপতি নয়নের বন্ধনটা খুলে দিলেন। আমি কেন মাধবকে দর্শন করতে পারছি না? মাধব কোথায়? মাধব বিশ্বা বসু বলছে, বিদ্যাপতি নীলগিরির পদদেশের দিকে তাকিয়ে দেখো, নীল মাধব বসে রয়েছে। বিদ্যাপতি নীল মাধবকে দর্শন করছে, আর বিশ্বা বসু মাধবের সেবার আয়োজন করতে চলে গেল। এমন সময় বিদ্যাপতি দর্শন করছে, মাধবের সম্মুখে হঠাৎ অগ্নির শিখা প্রজ্বলিত হয়েছে, আর একটি বায়স উড়ে এসে সেই অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হচ্ছে, শোনো, মাধবের সম্মুখে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, ওই অগ্নিতে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যা করবে সে বৈকুণ্ঠ লাভ করবে। বৈকুণ্ঠ লাভ করবে। তবে সামান্য বায়স যদি বৈকুণ্ঠে যেতে পারে, আমি যেতে পারবো না। বিদ্যাপতি কি করেছে? দেরি না করে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে অগ্নিতে ঝাঁপ দেবে বলে চলেছে। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় রাধা মাধব মদন গোপাল, জয় রাধা মাধব মদন গোপাল। জয় রাধা মাধব মদন গোপাল। তুমি অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলে বৈকুণ্ঠে যাবে, এটা ঠিক, কিন্তু রাজা ইন্দ্রদম্নকে কে জানাবে আমি কোথায় আছি? মাধব, তবে তুমি বলে দাও আমি কি করব। শোনো, যখন বিশ্বা বসু আমার সেবা করতে বসবে, তুমি তো থাকবে তার পশ্চাতে, ঠিক তখনই তুমি চলে যাবে রাজা ইন্দ্রদম্নের রাজসভায়। তথাস্তু। এমন সময় বিশ্বা বসু ফিরে এসে বলছে, কি ব্যাপার বাবা, তুমি কার সঙ্গে কথা বলছো? কই না তো, আমি কারোর সঙ্গে কথা বলি। তুমি এখানে বসে থাকো, আমি মাধবের সেবা দিয়ে আবার দুজনে মিলে ফিরে যাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি মন প্রাণ দিয়ে মাধবের সেবা করুন। বিশ্বা বসু মাধবের সেবা করছে, এমন সময় বিদ্যাপতি পশ্চাৎ থেকে সেবা যেই না শেষ করেছে, এমন সময় মাধব সাড়া দিয়ে বলছে, বিশ্বা বসু
আমি নীল মাধব। মাধব, এতদিন আমি তোমার সেবা করেছি, আজ তুমি সাড়া দিলে প্রভু। বিশ্বাস, আমি তোমাকে কি বলেছিলাম মনে নেই? কোন কথা প্রভু? মনে নেই। শোনো বিশ্বাস, আমি তোমাকে বলেছিলাম আমি যে গোপনে রয়েছি একমাত্র তুমি আর আমি, এই দুজনার বেশি তিনজনা না যেন জানে। যেদিন জানতে পারবে সেদিন আমি তোমাকে ত্যাগ করব। কেন প্রভু? আমি তো কোনো ভুল করিনি। বিদ্যাবতী কোথায়? বিদ্যাবতী? পেছন ফিরে চেয়ে দেখে বিদ্যাবতী নেই। বিদ্যাবতী, বিদ্যাবতী, শোনো বিশ্বাস, তুমি কন্যার মোহে আবৃত হয়ে নিজের জামাটাকে নিয়ে এলে আমাকে দর্শন করো, আর সে এখান থেকে ফিরে চলে গেছে রাজা ইন্দ্রদুম্নের রাজসভায়। তাই তুমি আমাকে দেওয়া কথার যখন মর্যাদা রাখতে পারলে না, আজ থেকে আমি তোমাকে চিরদিনের মতো পরিত্যাগ করলাম। যেইটা বললেন চিরদিনের মতো পরিত্যাগ করলাম, বিশ্বাস এমন সময় করজোড় করে বলছে আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে। বিশ্বাস, অপরাধ করলে শাস্তি ভোগ করতে হয়। কেন তুমি নিয়ে এলে বিদ্যাবতী? সে এতক্ষণ পৌঁছে গেছে রাজা ইন্দ্রদুম্নের রাজসভায়। রাজা ইন্দ্রদুম্ন সহ সৈন্যগণ সঙ্গে করে নিয়ে এসে আমাকে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই আমি তোমার কাছে আর থাকতে পারলাম না, তোমাকে আমি ত্যাগ করব। যেই না রাজা গোবিন্দ বললেন আমি তোমাকে ত্যাগ করব, বিশ্বাস ছুটে গিয়ে নীল মাধবের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে আমাকে তুমি ক্ষমা করে দেবে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি বিদ্যাপতি এমন করে চলে যাবে। শোনো, বিদ্যাপতি তোমার কন্যাকে বিবাহ করেছি কেবলমাত্র ছলনা করে আমাকে দর্শন করতে। বিদ্যাপতি ব্রাহ্মণ ঠিকই, ওর প্রথম স্ত্রী রয়েছে যার নাম মাধব, আর তোমার কন্যা ললিতা ও হলো দ্বিতীয় স্ত্রী। কেবলমাত্র তোমার কাছ থেকে মাধবকে দর্শন করব, তাই আমি তোমাকে চিরদিনের মতো পরিত্যাগ করলাম। আর এদিকে বিশ্বাস মাধব মাধব বলে কাঁদছে আর ফিরছে। আর বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নের রাজসভায় পৌঁছে গেলেন। রাজা ইন্দ্রদুম্ন দর্শন করেছেন, বললেন নাকি বিদ্যাপতি তুমি বেঁচে আছো? দাঁড়ান মহারাজ, আগে 100 জন ব্রাহ্মণকে কারাগার থেকে মুক্ত করো। তথাস্তু, মুক্ত করা হলো। এবার বলো বিদ্যাপতি আমার মাধব পেয়েছে? পেয়েছো? বলো বিদ্যাপতি কোথায় পেয়েছো? আমার মাধব কোথায়? বিদ্যাপতি চলো আমরা সবাই মিলে। দাঁড়ান না, আপনি এত উতলা হবেন না। কল্ল প্রভাতে আমরা নীল মাধবের সন্ধানে যাত্রা করব ওনাকে আনার জন্য। তাই সবাই মিলে রাজা বিদ্যাপতি এবং সহ শিষ্যগণকে সঙ্গে করে নিয়ে চলেছে মাধবকে আনতে। আর ঠিক এমন সময় অনাদি আদি গোবিন্দ বলছে এ তো হবে না, আমাকে যে দর্শন করবে সে বৈকুণ্ঠে যাবে, আর সবাই মিলে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, দেখে কেমন করে নিয়ে যায়। তাই নিজের দেহটাকে সম্বরণ করে নীল মাধবের নীলগিরির সঙ্গে মিশে গেছে। আর এদিকে বিদ্যাপতি সবাইকে সঙ্গে করে নিয়ে চলেছে মাধবকে আনতে। কোথায় বিদ্যাপতি? পথ চিনব কেমন করে? এমন সময় বিদ্যাপতি বলছে মহারাজ সে উপায় আমি করে রেখেছি। বলে কি? না, আমার কোটি দেশে সরিষা দিয়েছিল, আমি সেই সরিষাগুলো একটু একটু করে ফেলতে ফেলতে গেছি, এতদিনে সরিষা থেকে অঙ্কুর হয়ে গেছে। চলুন সেই সরিষার চিহ্ন ধরে আমরা নীল মাধবের কাছে পৌঁছে যাব। এই তো আমরা চলে এলাম।
জানেন মহারাজ, আর একটু গেলেই সবর। ওই তো দর্শন করুন, এখান থেকেই শুরু হয়েছে নীলমাধবের পথ। তাই সবাইকে সঙ্গে করে নিয়ে সরিষার পথ ধরি রাজারে সঙ্গে করি, 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 উপনীত নীল